আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা লং কেজের গল্প শুনবো, কিন্তু সেটা লং রেসের না। অর্থাৎ এখানে খরগোশ এবং কচ্ছপ দেখে ভাবার দরকার নাই যে আমরা খরগোশ এবং কচ্ছপের সেই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেসের গল্প বলবো। বরং আমরা এখানে লং কেসের ক্ষেত্রে ফাস্ট অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেসের কথা বলবো। আসলে লং কেস এক্সামিনেশন এটার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যে কমন এরর গুলো বা পিটফল গুলো দেখেছি সেগুলোরই কিছু গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। প্রথম গল্পটা হচ্ছে সিওপিডির একটা পেশেন্টের। যখন আমরা হচ্ছে লং কেস দিই তখন সাধারণত আমাদের রেজিস্ট্রার স্যারদের কাছ থেকে আমরা অনেকেই জেনেই ফেলি যে আমার কেসটা হচ্ছে সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা কনসলিডেশন ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় যখন একটা স্টুডেন্টকে আগে থেকে বলে দেওয়া হয় যে এই কেসটা হচ্ছে একটা সিওপিডির কেস, তখন বা এই অনুসারে লেখো, তখন সে সুন্দর করে হিস্ট্রি গুলো লেখে। যেমন হিস্ট্রি অফ প্রেজেন্ট চিফ কমপ্লেনে কাপ ফর 5 ইয়ার্স, ব্রেথলেসনেস ফর 8 মান্থ, এগুলো লিখে ফেলেছে। এবং দেখা গেল যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে খুব সুন্দর করে যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট ব্লা ব্লা বা যেভাবে আমরা প্রেজেন্ট করি সেভাবে সেখানে সুন্দরভাবে সে হচ্ছে কাফের হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে কাফ হচ্ছে যে সারাদিনে রাতে থাকে এবং মর্নিং এর বেলা বেশি হয়, কোল্ড এক্সপোজার একটু বেশি হয়, ইনক্রিজিং ডে বাই ডে বা অনেক প্রগ্রেসিভলি কাফটা বেড়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে পেশেন্টের হচ্ছে যে ব্রেথলেসনেস আছে, এবং সেই ব্রেথলেসনেসটা হচ্ছে যে কখন কখন বেড়ে যাচ্ছে বলছে যে স্লোলি প্রগ্রেসিভ, এবং এটা যখন ডে টু ডে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তখন বেড়ে যায়, এবং এটা হচ্ছে কিছুটা রেস্ট নিলে অথবা হচ্ছে ইনহেলার নিলে সেটা কমে যায়। এরকম একটা সুন্দর হিস্ট্রি, যেভাবে টিপিক্যালি মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলার কথা বা লেখার কথা সে সেভাবে বলে ফেলেছে। কিন্তু এই হিস্ট্রিটা বলার পাশাপাশি একজন স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে যদি সে না বলে যে এখানে হচ্ছে ব্রেথলেসনেস অন লাইং পজিশন, ওকে, ব্রেথলেসনেস অন লাইং পজিশনে আছে কিনা, মানে সেইটা হচ্ছে যে জানতে হবে আর কি, লাইং পজিশনে ব্রেথলেসনেস আছে কিনা। তো এটা হচ্ছে যে কেন অন কোয়ারিতে আমাকে লিখতে হবে, কারণ আমরা জানি সিওপিডির একটা অন্যতম প্রধান হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে থাকে সাধারণত হার্ট ফেলিওর বা কার্ডিয়াক অ্যাজমা যেটাকে আমরা বলি। সুতরাং এই হার্ট ফেলিওরের পেশেন্টের সাধারণত অর্থোপনিয়া গুলো থাকে। তো এই অর্থোপনিয়া আছে কিনা সেটাকে আমরা অর্থোপনিয়া না বলে ব্রেথলেসনেস অন লাইং পজিশন আছে কিনা সেটা এখানে লিখে ফেলতে হবে যে দেয়ার ইজ নো ব্রেথলেসনেস অন লাইং পজিশন। তার মানে আমি আমার হিস্ট্রিতে বলেই রাখলাম একটা পয়েন্ট যে এইটা মানে হার্ট ফেলিওরের ফিচারটা এখানে নাই। আর এরপরে আমাকে এই হচ্ছে হিস্ট্রির সঙ্গে অবশ্যই পেশেন্টের রানি নোজ আছে কিনা, এবং পেশেন্টের হচ্ছে যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন লাইক ইচিং অফ দা হচ্ছে যে বডি, এবং হচ্ছে স্কিন ইরাইথমেটাস হয়ে যায় কিনা ইচিং এর সাথে সাথে, দ্যাট মিন অ্যালার্জির যে ম্যানিফেস্টেশন গুলো সেগুলো আছে কিনা সেগুলো অবশ্যই অবশ্যই আমাকে এই হিস্ট্রিতে রাখতে হবে। কারণ কি আমরা জানি যে একটা সিওপির অন্যতম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওকে, সো এই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সাধারণত রানি নোজ, স্নিজিং, এরপরে হচ্ছে ইচিং, এগুলোর হিস্ট্রি গুলো সাধারণত থাকে। সো এই জাতীয় কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে এটা উল্লেখ করতে হবে। এবং এই যে এখানে একটা কথা বলা আছে যে হচ্ছে যে মর্নিং এর ক্ষেত্রে হচ্ছে যে কাফ বেশি হয় নাকি হচ্ছে রাতের বেলা কাফ বেশি হয়, এগুলোর ব্যাপারে ছোটখাটো ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হয়। যদি খেয়াল না করি তখন আমার এই হিস্ট্রিটা শেষ করার পরে যখন আমি আর আমার প্রফেশনাল ডায়াগনোসিস বলবো যে এটা হচ্ছে অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি, তখন স্যার নেক্সট কোশ্চেনটাই বলবে যে তোমার তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। যখন আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং হার্ট ফেলিওর বলবো তখন কিন্তু স্যার বলবে যে এই কেসটা কেন ব্রঙ্কিয়াল অ্যাজমা নয় বা এই কেসটা কেন একটা হার্ট ফেলিয়ারের কেস নয়। যদি আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমি এই কথাগুলো লিখে আসি যে দেয়ার ইজ নো রানি নোজ, স্নিজিং, ইচিং অফ দ্য বডি, তাহলে আমি তখন স্ট্রংলি বলতে পারবো যে পেশেন্টের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নেই, যার কারণে আমি এটাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। আদার অন্যান্য ফিচারও থাকবে, এক্সামিনেশনের কিছু ফিচার থাকবে ইত্যাদি ইত্যাদি। আবার স্যাররা কোশ্চেন করতে পারে যে হোয়াই নট দিস দ্য কেস অফ এএলভিএফ মানে অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তো তখন আমি বলতে পারবো যে পেশেন্টের হচ্ছে যে অর্থোপনিয়া বা লাইং পজিশনে ব্রেথলেসনেস ছিল না, চেস্ট পেইন ছিল না, যার কারণে আমি এটাকে হচ্ছে যে অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বলতে পারিনি। তখন কিন্তু স্যারেরা এটাকে মোরলি মানে মানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, পরীক্ষাটা আরো সুন্দর হবে। ওকে, সো আমরা এবারে আরেকটা গল্প শুনবো, 2 নাম্বার গল্প। সেটা ধরে নাও তোমাকে এক্সাম হলে তুমি কোনোভাবে জেনে গেছো যে এই কেসটা একটা সিওপিডির পেশেন্ট। সো এই পেশেন্টের তুমি যখন একটা মানে
জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং যখন বলতে যাবা, সেখানে আমরা সাধারণত জানি অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিক্রিবিটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পয়েন্টস আছে। কিন্তু কমনলি একটা স্টুডেন্টকে এরকম বলে দেওয়ার পরও দেখা গেল সে হচ্ছে যে ভুলবশত বলে ফেলছে যে অ্যানিমিয়া ইজ প্রেজেন্ট। ওকে, অ্যানিমিয়া ইজ প্রেজেন্ট যখনই বলে ফেলছে তখনই কিন্তু হচ্ছে যে টিচার এই জায়গায় ধরে ফেলছে। আচ্ছা, সিউপিডির পেশেন্ট তুমি ডায়াগনোসিসে বলছো, আবার বললা যে অ্যানিমিয়া প্রেজেন্ট। বলো তো সিউপিডি তে কি অ্যানিমিয়া থাকে কি থাকে না? অর্থাৎ তখন এখানে কিন্তু কোশ্চেনটা আপত্তিকর হয়ে যায়। কারণ আমরা জানি সিউপিডি তে সাধারণত হাইপোক্সিয়া থাকে, মানে অক্সিজেন কম থাকে। এই অক্সিজেন কম থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে কিডনি আছে সেই কিডনি থেকে সাধারণত ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়। ওকে, কিডনি থেকে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়। এই ইরাইথ্রোপয়েটিন গিয়ে হচ্ছে যে বোন ম্যারোর উপর কাজ করে, বোন ম্যারোর উপর কাজ করে সেখান থেকে হচ্ছে আরবিসি তৈরি বাড়ায় দেয়। অর্থাৎ পেশেন্টের কিন্তু অ্যানিমিয়া তো থাকেই না, উল্টা এখানে এই ক্ষেত্রে আমরা সাধারণত পলিসাইথেমিয়া পেয়ে থাকি। পলিসাইথেমিয়া পেয়ে থাকি মানে অর্থাৎ তো পেশেন্টের পলিসাইথেমিয়ার মতো ফিচার গুলো থাকবে, অ্যানিমিয়া তো থাকার কথাই না। তাহলে এখানে যে অ্যানিমিয়া প্রেজেন্ট লিখেছি এটা কিন্তু মানে লেখার আগে আমাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে যে পেশেন্টের আসলে অ্যানিমিয়া আছে কিনা। তবে হ্যাঁ, এখন একটা কোয়েশ্চেন, যদি সত্যি সত্যি পেশেন্টের অ্যানিমিয়া থাকে তাহলে কি আমি লিখবো না? আনসার হচ্ছে হ্যাঁ, আমি অবশ্যই সেক্ষেত্রে অ্যানিমিয়া লিখতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমাকে এই অ্যানিমিয়ার কজ কি কি আছে সেগুলো আমার হিস্ট্রিতে লিখে রাখতে হবে। যেমন এই মানে যে কোনো একটা পেশেন্টের যার সিওপিডি আছে সাধারণত পলিসাইথেমিয়া থাকতে পারে, কিন্তু তাই বলে কি তার অ্যানিমিয়া হতে পারে না? অবশ্যই হতে পারে। যদি তার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লাড লসের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে তার অ্যানিমিয়া থাকতে পারে। যেমন পেশেন্টটা হচ্ছে অনেকদিন ধরে এনএসএইড খেতে পারে, যার কারণে ব্লিডিং পেপটিক আলসার থেকে, পেপটিক আলসার ডিজিজ থেকে হচ্ছে ব্লিডিং পেপটিক আলসারের কারণে তার হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। অথবা দেখা গেল যে এই পেশেন্টটার হেমোরয়েড বা পাইলস আছে, সেই হেমোরয়েডের কারণে কিন্তু হচ্ছে এই পেশেন্টের হচ্ছে পাররেক্টাল ব্লিডিং হয়ে অনেক বেশি ব্লিডিং হলে অ্যানিমিয়া হতে পারে। অথবা কোনো ম্যালিগন্যান্সির কারণে হতে পারে, হুকওয়াম ইনফেস্টেশনের কারণে হতে পারে। এনি সোর্স অফ হচ্ছে যে ব্লাড লসের কারণে কিন্তু অ্যানিমিয়া থাকতে পারে। তাহলে এই জাতীয় কোনো ফিচার আছে কিনা এটা কিন্তু আমাকে হিস্ট্রিতে বলতে হবে। সো একটা সিওপিডির পেশেন্টের আমি কিন্তু কমনলি অ্যানিমিয়ার কথা আমার হিস্ট্রিতে লিখতে চাইবো না। যদি গ্রসলি অ্যানিমিক মনে হয় তাহলে অ্যানিমিয়ার কজগুলো আমাকে লিখে রাখতে হবে। এরপরে একটা সিওপিডির পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস যদি আমি হচ্ছে যে অ্যাভারেজ লিখে ফেলি তাহলে এটা কিন্তু স্যারেরা মাইন্ড করে ফেলে। কারণ আমরা জানি সিওপিডির হচ্ছে পেশেন্ট গুলো সাধারণত লিন অ্যান্ড থিন থাকে। ওকে, সাধারণত নীল অ্যান্ড থিন থাকে, মানে একটু ক্যাকেকটিকটা একটু মানে লিন থিন টাইপের হয়ে থাকে। তবে হ্যাঁ, লিন থিন ছাড়া যে হচ্ছে একটু হেলদি বা একটু হচ্ছে যে নর্মাল ওয়েট যে থাকবে না তা না, সেটাও থাকতে পারে। সাধারণত আমরা জানি ব্লু ব্লাটার এবং পিঙ্ক পাফার বলে সিওপিডির দুই ধরনের পেশেন্ট থাকে। তো যেগুলো হচ্ছে যে ব্লু ব্লাটার থাকে, এই ব্লু ব্লাটার অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্টগুলো কিন্তু একটু হচ্ছে মোটাসোটা বা অবেস থাকতে পারে। সো একটা পেশেন্ট যখন আমি দেখব যে আমার সিওপিডির পেশেন্টটা লিন অ্যান্ড থিন, এটা স্বাভাবিক সব নর্মাল পেশেন্টের, তখন নিউট্রিশনাল স্ট্যাটাস আমি হচ্ছে সাধারণত মানে এভারেজ লিখবো না, তখন বলবো যে লিন অ্যান্ড থিন পেশেন্ট বলবো। এবং সেই ক্ষেত্রে যদি দেখি যে পেশেন্টের হচ্ছে যে নিউট্রিশনাল স্ট্যাটাসটা এভারেজ বা একটু হেলদি, তখন আমাকে কিন্তু মাথায় রাখতে হবে স্যার নেক্সট কোশ্চেনটাই করবে যে তুমি এটাকে সিওপিডি বলছো কিন্তু পেশেন্টের ওজনটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে এটা কি সম্ভব কিনা? তখন বলতে হবে হ্যাঁ স্যার সম্ভব হতে পারে, এটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস অর্থাৎ ব্লু ব্লাটার টাইপের যেই হচ্ছে যে পেশেন্টটা, সেটার কারণে কিন্তু পেশেন্টের মানে হেলথ স্ট্যাটাসটা একটু নিউট্রিশনাল স্ট্যাটাসটা অবেজো হতে পারে। ওকে, এরপরে আসি হচ্ছে যে পালস। পালসের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে সচেতন থাকতে হবে। কারণ এই পালসটা কেন সচেতন থাকতে হবে, আমরা জানি টাইপ টু রেসপিরেটরি ফেইলিওর যেটা আছে, এই টাইপ টু রেসপিরেটরি ফেইলিওরের ক্ষেত্রে সাধারণত পেশেন্টের পালসটা কিরকম হয়? বাউন্ডিং পালস হয়। ওকে, বাউন্ডিং পালস হয়। সো রেসপিরেটরি ফেইলিওর আছে কিনা, যার কারণে বাউন্ডিং পালস আছে কিনা, এগুলো কিন্তু আমাকে ভালো করে খেয়াল করতে হবে। যদি বাউন্ডিং পালস না থাকে তাহলে আমি হচ্ছে যে পালস যে রেট নর্মাল সেই রেটটা লিখে রাখবো, আর বাউন্ডিং পালস আছে কিনা সেটাও দেখে নেব। সাথে জেভিপি রেইজড আছে কিনা, কারণ যে কোনো হচ্ছে যে পেশেন্টের যদি কর পালমোনালি হয় সেই কর পালমোনালির ক্ষেত্রে কিন্তু জেভিপি রেইজ থাকতে পারে। সায়ানোসিস আছে কিনা, পেশেন্টের ইডেমা আছে কিনা, সেগুলো সাধারণত দেখতে হবে। কারণ এগুলো সাধারণত যদি হচ্ছে পেশেন্টের থাকে, কর পালমোনালি থাকে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইডেমা থাকতে পারে। হার্ট টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ার হলে অনেক সময় হাইপোক্সিয়ার কারণে সায়ানোসিসও ডেভেলপ করতে পারে।
এবং এই যেখানে ফ্ল্যাপিং ট্রেমরটা আছে কিনা, যেটা আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ারে সাধারণত পাই। এগুলো খুব খুঁটিনাটি জিনিসগুলো আমাদেরকে সুন্দর করে খেয়াল করে পরীক্ষাটা দিতে হবে। এরপরে চলে আসি আমরা আমাদের 3 নাম্বার গল্পে। যেমন ধরে নেওয়া হলো তোমাকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় একটা কেস দেওয়া হয়েছে, তুমি দেখেই মোটামুটি শিওর হয়ে গেছো যে এই কেসটা হচ্ছে একটা অ্যাকুট ইসকেমিক স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্লেজিয়ার পেশেন্ট। তো তুমি হিস্ট্রি সুন্দর করে লিখেছো, জেনারেল এক্সামিনেশনও সুন্দর করে করেছো, নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে গিয়ে তুমি মোটর এক্সামিনেশন, সেন্সরি এক্সামিনেশন, তারপরে ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে সেই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, হায়ার সাইকিক ফাংশন এবং পেশেন্টের সেরেবেলার ফাংশন, গেইট, এভরিথিং সবকিছু হচ্ছে যে ঠিক আছে, সবকিছুই তুমি হয়তোবা দেখে ফেলছো। গেট হয়তোবা দেখা সম্ভব হয়নি, কিন্তু বাকিগুলো তুমি সবগুলোই দেখে ফেলেছো। মানে নার্ভাস সিস্টেম এক্সামিনেশন ইজ অল ওকে। বাট সিভিএস এক্সামিনেশনে গিয়ে তুমি হচ্ছে যে লিখে রেখেছো দিস ইজ হচ্ছে যে নর্মাল, তখন কিন্তু বা হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ফাউন্ড, তখন কিন্তু স্যার এখানে কিছু কোশ্চেন তোমাকে আলাদা করেই জিজ্ঞেস করবে। আচ্ছা, তুমি কি এই পেশেন্টের হচ্ছে যে পালসটা দেখেছিলে? এই পালসটার হচ্ছে রিদম কিরকম বলো তো? কেন এটা হচ্ছে জিজ্ঞেস করলেন স্যার? কারণ হচ্ছে আমরা জানি সাধারণত মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টে এফ থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে সাধারণত ইরেগুলার পালস থাকে। ওকে, ইরেগুলার পালস থাকে। তো এই ইরেগুলার পালস অর্থাৎ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে কিন্তু থ্রম্বাস হয়, এবং এই থ্রম্বাস এম্বোলাইজেশনের কারণে কিন্তু ব্রেনে গিয়ে স্ট্রোক হতে পারে। ওকে, সো এই পেশেন্টের পালসটা হচ্ছে এফ আছে কিনা, অর্থাৎ ইরেগুলার আছে কিনা, সেটা আমাকে খুব ভালো করে দেখতে হবে। এবং এই সিভিএস এক্সামিনেশনের সময় আমাকে আরো ভালোভাবে খেয়াল করতে হবে, প্রিকর্ডিয়াম যখন মানে অস্কালটেট করতে যাব সেই সময় তার হচ্ছে যে মাইট্রাল স্টেনোসিসের যে মারমার, সেই মিড ডায়াস্টলিক মারমার আছে কিনা, এরপরে হচ্ছে যে পেশেন্টের ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে যে লাউড আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। এবং স্পেশালি এই মানে ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমাদের ক্যারোটিড রিজিয়নে ক্যারোটিড ব্রুই আছে কিনা, ক্যারোটিড হচ্ছে যে ব্রুই আছে কিনা, সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। নেকের দিকে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে এই নেক রিজিয়নে এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারিতে কোনো ব্রুই আছে কিনা। কারণ ক্যারোটিড আর্টারিতে ব্রুই থাকলে, ক্যারোটিড স্টেনোসিস থাকলে সেখান থেকেও কিন্তু হচ্ছে থ্রম্বাস এম্বোলাইজেশন হয়ে কিন্তু হচ্ছে মানে ইসকেমিক স্ট্রোক হতে পারে। তাহলে একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে নর্মাল এটা বলার আগে আমাকে ভালো করে পালস এক্সামিন করতে হবে, ফার্স্ট হার্ট সাউন্ডটা ভালো করে শুনতে হবে, এমএস এর কোনো মারমার অর্থাৎ মাইট্রাল স্টেনোসিসের কোনো মারমার আছে কিনা দেখতে হবে, এবং ক্যারোটিড ব্রুই আছে কিনা এটা ভালো করে খেয়াল করতে হবে। আদারওয়াইজ যখনই আমি এই এক্সামিনেশন হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ডিটেক্টেড অথবা নর্মাল, সিভিএস এক্সামিনেশন নর্মাল লিখবো, তখন স্যার কিন্তু এগুলো আলাদা করে কোশ্চেন করবে। এবং এগুলো যদি আমি না দেখে থাকি তখন কিন্তু স্যার বলবে যে তোমার এক্সামিনেশনটা প্রপারলি হয়নি। ওকে, সো এগুলো আমাদেরকে পরীক্ষার সময় খেয়াল করতে হবে। নেক্সট আমাদের 4 নাম্বার যে গল্পটা, সেখানে দেখা গেল যে তোমাকে একটা কেস দেওয়া হয়েছে, মোটামুটি সিনারিওটা এরকম যে একটা পেশেন্টের হচ্ছে 10 ডেজ বা 14 ডেজ এর হচ্ছে ফিভার, সেই সাথে হচ্ছে যে পেশেন্টের মাইলজিয়া ছিল, মানে গায়ে হাত পায়ে ব্যথা ছিল, এবং পেশেন্টের এই ফিভারটা ধীরে ধীরে স্টেপ ল্যাডার প্যাটার্নে হচ্ছে ধীরে ধীরে ফিভারটা বেড়েই যাচ্ছে, টাং কোটেড আছে। ওকে, এবং পেশেন্টের ফার্স্ট উইকে কনস্টিপেশন ছিল, নাও পেশেন্ট হচ্ছে যে ডায়রিয়া নিয়ে আসছে আর কি। মানে অল আর টিপিক্যাল ফিচার অফ এন্টেরিক ফিভার। তুমি জানো যে মোটামুটি এই কেসটা হচ্ছে একটা এন্টেরিক ফিভারের কেস। তো খুব সুন্দরভাবে তুমি হচ্ছে এটার হিস্ট্রি লিখেছো, জেনারেল এক্সামিনেশন করেছো, সিস্টেমিক এক্সামিনেশন করেছো, কিন্তু ইনভেস্টিগেশন যখন হবে, প্রফেশনাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সবকিছুই ভালোভাবে বলে ফেলেছো। ইনভেস্টিগেশনে যখন গিয়েছো তখন তোমাকে স্যার বলছে তাহলে তুমি কি কি ইনভেস্টিগেশন করতে চাও, তুমি সুন্দর করে বলেছো যে স্যার সিভিসি উইথ ইএসআর করতে চাই। তো এখানে কি পাওয়া যেতে পারে, বলা হলো যে এখানে হচ্ছে লিউকোপেনিয়া পাওয়া যেতে পারে, লিউকোপেনিয়া পাওয়া যেতে পারে। ওকে, স্যার মেনে নিল যে হ্যাঁ এখানে ডব্লিউবিসি কিছুটা কম পাওয়া যেতে পারে। সেই সাথে হচ্ছে যে পেশেন্টের ভিডাল টেস্ট করা যেতে পারে, যেহেতু 2 উইকস হয়ে গেছে তুমি 2 উইকস এর পরে ভিডাল টেস্ট করতে পারো। স্যার এটাও অ্যাকসেপ্ট করতে চাইলো। তুমি বললো যে স্যার আমি হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য আদার্স কিছু ইনভেস্টিগেশন করতে চাই। তখন স্যার ওইটাকেও অ্যাকসেপ্ট করে নিল। কিন্তু তারপরেও কেন জানি আহ স্যার একটু অ্যাংরি ভাব,
মানে তার সন্তুষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মানে তুমি যে ইনভেস্টিগেশন গুলো বলেছো সেখানে কোনো একটা ইনভেস্টিগেশন যেটা অবশ্যই অবশ্যই বলা উচিত সেটা তুমি এখনো বলনি। এটা যদি আগে থেকে মাইন্ড সেট আপ না থাকে যে আমি এন্টেরিক ফিভারে এই ইনভেস্টিগেশনটা অবশ্যই অবশ্যই বলবো, তাহলে এক্সাম হলে কিন্তু সেইটা ডিটেক্ট করতে পারাটা একটু ডিফিকাল্ট। এবং এই জায়গায় তুমি ওই ইনভেস্টিগেশন না বলা পর্যন্ত টিচাররা কিন্তু তোমাকে ভালো মার্কস দিবে না, তো দিবে না, ফেল করাতে চাইবে। সো দেখা গেল টিচারের এরকম অ্যাংরি ফেস, টিচার বলছেন আর 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 কি করতে চাও, আর কি করতে চাও, তোমার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না, এবং আলটিমেটলি টিচার হচ্ছে তোমাকে রেগে মেগে হয়তো বা ফেলও করাতে পারে অথবা কোনো রকমে পাস মার্কসটা দিয়ে আসতে পারে। অ্যাকচুয়ালি এন্টেরিক ফিভার বা সালমোনেলা টাইফি দিয়ে যেটা হয়, সেই এন্টেরিক ফিভারের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি এই ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লাড কালচার করতে হবে। ব্লাড কালচার করতে হবে এবং সেই ব্লাড কালচার এবং সেন্সিটিভিটি দেখে আমাদের হচ্ছে যে আসলে মানে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে এবং কোন অ্যান্টিবায়োটিক লাগবে সেটা আমরা কালচার সেন্সিটিভিটিতে দেখে নিতে পারবো। তাহলে যতক্ষণ না আমি এই ব্লাড কালচার এবং সেন্সিটিভিটির কথা বলছি ততক্ষণ কিন্তু আমার স্যার হচ্ছে সন্তুষ্ট হবেন না। সো আমাকে কিন্তু এটা খুবই সুন্দরভাবে, অর্থাৎ কোন লং কেসে আমি কি হচ্ছে, কোন কেসটাতে আমাকে কোন ডায়াগনোসিসটা আগে বলবো, কোনটা পরে বলবো, কোনটা অবশ্যই বলবো, কোনটা হচ্ছে না জিজ্ঞেস করা পর্যন্ত বলবো না, এই জাতীয় খুঁটিনাটি বিষয়গুলো লং কেসের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। এর পরের গল্পটা হচ্ছে আমাদের সর্বশেষ গল্প, যেটা 5 নাম্বার গল্প। সেখানে দেখা গেল তোমাকে একটা টিপিক্যাল হিস্ট্রি দেওয়া হয়েছে যে একটা মানুষের 3 দিনের হচ্ছে যে 3 দিন আগে একটা ফিভার ছিল, ফিভার 3 ডেজ ব্যাক ছিল, মানে যে তার 3 দিন আগে একটা ফিভার ছিল। ওকে, সো এখন হচ্ছে যে দেখা গেল যে পেশেন্টটা হঠাৎ করে আহ ফিভারের পরে দেখা গেল ম্যালেজ ফিভার, এগুলোর পরে দেখা গেল পেশেন্টটা হচ্ছে যে ইয়েলিশ ডিসকালারেশন নিয়ে আসছে। ওকে, মানে ইয়েলিশ ডিসকালারেশন। তো দেখে বোঝা যাচ্ছে যে আসলে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে, এবং ফিভারের পরেই জন্ডিস, তার মানে বোঝা যাচ্ছে যে সামথিং রং উইথ লিভার, লিভারের সাথে কোনো ঝামেলা হয়ে গেছে, তাই না? সো তাহলে ধরে নিতে পারি যে এটা একটা ভাইরাল হ্যাপাটাইটিস, যেটা কমনলি হয় অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস হয়েছে। তুমি মোটামুটি কনফার্ম যে কেসটা হচ্ছে একটা অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস। ওকে, ফাইন। তো এই অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিসের যখন তুমি সুন্দর করে হিস্ট্রি বলেছো, জেনারেল এক্সামিনেশন বলেছো, সিস্টেমিক এক্সামিনেশন সুন্দর করে বলেছো, এরপরে প্রভিশনাল ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অল আর ওকে। কিন্তু যখনই তোমাকে বললো যে বাবা আচ্ছা তুমি ইনভেস্টিগেশন কি দিবা, তুমি ভাইরাল মার্কার, এরপরে মানে আর যেগুলো হচ্ছে যে রুটিন টেস্ট, সবকিছু সুন্দরভাবে বলেছো আর কি। এরপরে যখন হচ্ছে লিভারের লিভার হচ্ছে যে হেপাটিক ফাংশন টেস্ট বা লিভার ফাংশন টেস্ট যেগুলো আছে, ভাইরাল মার্কার, সবকিছু সুন্দরভাবে বলা হয়ে গেছে। কিন্তু তখন যখন তোমাকে স্যার বললো যে আচ্ছা এটা ট্রিটমেন্ট গুলো তুমি কি কি দিতে চাও, যখনই তুমি মুখ দিয়ে বের করে ফেলবা যে স্যার হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এই কথা বলার সঙ্গে সঙ্গে সত্যিকার অর্থে তোমার উপর যা হবে সেটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ তোমার সঙ্গে শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি সেখানে এরকম তৃতীয় বিশ্বযুদ্ধের মানে যে ভচকায় কুচকে যাওয়া সৈনিকের মতো অবস্থা তোমার সাথে শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা জানি একটা অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস, তো তুমি বলে দিলা এটা একটা ভাইরাল ডিজিজ, সুতরাং এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের অ্যাকচুয়ালি কোনো রোল নেই। সো আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা বলা শিখতে হবে। সাধারণত আমরা এই সকল ক্ষেত্রে বলি যে পেশেন্টটাকে একটা বেড রেস্ট দিতে হবে, পেশেন্টটার হচ্ছে ডায়েটটা ইমপ্রুভ করতে হবে। যেমন হচ্ছে সাধারণত অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিসে গ্লুকোজ, যেহেতু লিভারটা ইনজুর থাকে, গ্লুকোনিউজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস এগুলো হয় না। সো সেক্ষেত্রে একটু মানে গ্লুকোজ কন্টেনিং খাবার বা একটু সেগুলো হচ্ছে যে খেতে বলি, বা হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশনে খুব বেশি এখন আর দরকার হয় না, ফ্লুইড জাতীয় খাবারগুলোকে এনকারেজ করা হয়। তবে কিছু মানে ঔষধ অবশ্যই পেশেন্টকে অ্যাভয়েড করতে বলতে হবে, যেমন সিডেটিভ, নার্কোটিক্স, এনএসএইড, এই জাতীয় হচ্ছে আহ যে ড্রাগস গুলো আছে, বিশেষ করে সিডেটিভ এবং হচ্ছে হিপনোটিক ড্রাগস যেগুলো আছে, যেমন ঘুমের ওষুধ টষুধ এগুলো দেওয়া যাবে না, পেথিডিন, মরফিন, এরপরে অ্যানাডল, এগুলো দেওয়া যাবে না আর কি। ওকে, আর সিমটোম্যাটিক কিছু ট্রিটমেন্ট যেমন ফিভারের জন্য প্যারাসিটামল, অ্যান্টিএমিটিক্স ড্রাগস, বমি হইলে খাবে, এবং সব শেষে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রেগুলার ফলো আপ। এই ফলো আপ না বলা পর্যন্ত কিন্তু স্যারেরা স্যাটিসফাইড হবে না, বা ফলো আপটা যদি আমি সর্বশেষ পর্যন্ত বলতে পারি স্যারেরা কিন্তু আমার উপর খুবই সন্তুষ্ট হবে। তো আসলে এরকম একটা মানে অল্প সময়ের মধ্যে লং কেসটাকে সুন্দরভাবে গুছায় প্রত্যেকটা পয়েন্ট গুলো হচ্ছে যে গুছাতে পারা এবং সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারা
এবং সেখানে যে ক্রস কোশ্চেন গুলো হবে সেগুলো কনফিডেন্সের সাথে রাইট আনসার করে সুন্দরভাবে ডিফেন্ড করতে পারার মধ্যেই একটা লং কেসের সার্থকতা। এবং সুন্দরভাবে যদি ডিফেন্ড করতে পারা যায় তাহলে দেখা যাবে শুধু পাস নয়, সেক্ষেত্রে অনার্স মার্ক বা আরো ভালো কিছু করার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। সো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের একটা খুব সুন্দর একটা আয়োজন, সেটা হলো লং কেসেস সলিউশন অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। আমাদের এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে আমরা এটা আয়োজন করেছি। তো তোমরা যারা এই লং কেসগুলোকে এনজয় করতে চাও, সুন্দরভাবে গল্পের ছলে শিখতে চাও, তারা সবাই এই আমাদের এই লং কেসেস সলিউশন অফ মেডিসিন অ্যান্ড সার্জারি এটাতে এনরোল করতে পারো। পাশাপাশি তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আছে যারা এটাতে এনরোল করতে চায় তাদেরকে তোমরা এনকারেজ করতে পারো। সবার জন্য শুভকামনা এবং দোয়া রেখে আজকের মুক্ত এখানেই বিদায় দিচ্ছি। খোদা হাফেজ।